স্বাগত ডিবিসি সংবাদে। সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আলোচনার কেন্দ্রবিন্দু এখন রাজনৈতিক অঙ্গনে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত, এনসিপি, বামসহ বিভিন্ন দলের নেতারা। বলছেন এতে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব অনেকটাই কমে আসবে। একই সঙ্গে নেতাদের প্রত্যাশা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের পথও বের হবে এই বৈঠকে। রাজনীতির চতুর্দিকে এখন আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে। সবার দৃষ্টি লন্ডনে। শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় এই বৈঠক হওয়ার সূচি রয়েছে। এই বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের প্রত্যাশা এই বৈঠক সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে। যে জুলাই ঘোষণা, ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন, নিরপেক্ষ নির্বাচনের পূর্বে সংস্কারের কাজগুলো শেষ করা, মানবতা বিরোধী অপরাধীদের বিচারকে দৃশ্যমান করা, যেসব দাবিগুলো উঠছে, স্পেশালি এইসব বিষয়ে এই বৈঠকে ইতিবাচক আলোচনাই হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। এই পরিস্থিতিতে সবার আগে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়াটি গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বিএনপি তাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের এই দায়িত্বশীল ভূমিকাটি কিন্তু পালন করা উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা থেকে শুরু করে সার্বিক দিক বিবেচনায় সরকারের সাফল্য নিয়ে কোনো রাজনৈতিক দলে রয়েছে প্রশ্ন। তাদের আশা এই বৈঠকে নির্বাচনের দিন তারিখ নির্ধারণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। সেই সভায় তিনি সুস্পষ্টভাবে যদি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এবছরের মধ্যে ঘোষণার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন, তাহলেই কেবলমাত্র কিছুটা হলেও রাজনৈতিক সংকট দূর করার ক্ষেত্রে আমরা এক ধাপ এগোতে পারব। চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইউনূস তারেকের বৈঠক বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করে ইসলামী দলগুলো। আমরা এটাকে মনে করছি একটা ভালো উদ্যোগ, চমৎকার উদ্যোগ এবং আগামী দিনের রাজনীতিতে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। সংস্কার বিষয় এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বিষয় এবং আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু একটি সুন্দর পরিবেশে করা যায়, এই সকল বিষয়ে এই বৈঠকে গুরুত্ব পাওয়া উচিত বলে আমরা মনে করি। সর্বোপরি রাজনৈতিক দলগুলো ইউনূস তারেকের বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ বলছে। নেতারা মনে করেন এই বৈঠক সহ দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জাতীয় ঐক্যে কেউ ফাটল ধরাতে পারবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। শুক্রবার লন্ডনে ডক্টর ইউনূস আর তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে আশার আলো দেখছেন সাধারণ মানুষ। বিশিষ্টজনরা বলছেন নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে চলমান সংকটে সমঝোতার নতুন দুয়ার খুলে দিতে পারে এই বৈঠক। সুসংহত হবে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের পথে ঐকমত্য। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু এখন লন্ডন। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে নজর সবার। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা নিয়ে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই বৈঠক। এর মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের পথে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয় আরও সুসংহত হবে বলছেন সাধারণ মানুষ। প্রথম এবং প্রধান প্রত্যাশা হয়েছে তারা দুইজনেই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কোন দিকে যাবে এই চিন্তা নিয়ে পরস্পর বৈঠকে বসুক। দুই নেতা বসনে যে আমাদের সব সমস্যার সমাধান হবে, যে নির্বাচন এত তারিখে হবে, একটা রোড ম্যাপ মনে হয় ওইখান থেকে ঘোষণা আসতে পারে, আমরা এই আশা ব্যক্ত করি। আলোচনার টেবিলে বসবে, অবশ্যই একটা সমাধানের পথ আসবে এবং সেটা অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো কিছু সুবাতাস বইবে আর কি। তাদের প্রত্যাশা ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পাবে সংস্কার, নির্বাচন, জুলাই গণহত্যার বিচার ও আইন শৃঙ্খলার বিষয়ে। দুজনের যে বৈঠকটা, সেই বৈঠকটা আমার মনে হয় যে সেই আলোচনাটা কোনো না কোনোভাবেই হোক একটি সফলজনক হতে হবে, ফলপ্রসূ হতে হবে এবং এইখানে যেন কেউ কারো প্রতি কোনো ধরনের শর্ত জুড়ে না দেয়। শর্ত জুড়ে দেওয়ার মানেই হচ্ছে এইটি অপরপক্ষ
একটি অনীহা এবং সেটা নির্বাচনটা পিছিয়ে যাওয়া। বিশিষ্টজনরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, গুরুত্বপূর্ণ এই বৈঠকে যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের পথ যেমন প্রশস্ত হবে, তেমনি আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যায় সে পথও সুগম হবে। এই যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, জাতি কিন্তু আপনার এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিল। আমরা অত্যন্ত আশাবাদী যে একটা বৈঠক হবে, এটি ইতিবাচক একটা আমরা আশার বাণী শুনতে পারবো। ওনারা যে সিদ্ধান্ত নেবেন, আমার মনে হয় এই সিদ্ধান্ত খুব একটা ভালো সিদ্ধান্ত আসবে, দেশের জনগণের জন্য একটা ভালো সিদ্ধান্ত আসবে। যদি তারা ওখান থেকে কোনো ভালো সিদ্ধান্তে উপনীত হতে পারে, তাহলে আমার মনে হয় যে দেশে যে একটি সংকট চলতেছে, রাজনীতিতে যে একটি অস্থিরতা চলতেছে, সব মানুষের মধ্যে একটি ধরনের যে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, এটা আমার মনে হয় খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এই নির্বাচন করাকে কেন্দ্র করে মূলত একটা মতভিন্নতা দেখা দিয়েছে। এই বৈঠকটার অনেক ইতিবাচক দিক আছে। এই বৈঠক হবে সমকালীন রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট, এমন মন্তব্য করছেন অনেকে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই, তিনি চাইলেই যে কোনো সময় দেশে আসতে পারেন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের সানলা হাইওয়ে থানা ও 63 বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই, উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে নিজের যে সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আগে সংস্কার, এরপর নির্বাচন, এ দাবি আরও জোরদার করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংস্কার পাশ কাটিয়ে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটে, তাহলে মাঠে নামবে নতুন রাজনৈতিক দলটি। এদিকে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করতে নানা পদক্ষেপ নিয়েছে এনসিপি। কয়েকদিনের মধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত হবে, সেই গঠনতন্ত্রে থাকবে 47, 71 এবং 24, এই 3 ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে নতুন বাংলাদেশের লক্ষ্য। জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর থেকেই দলের রাজনীতিতেও সরব হয় নতুন দলটি। রাজধানী থেকে তৃণমূল সর্বত্রই দলের নেতারাও নামে প্রচারণায়। এরই মধ্যে গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছে এনসিপি। 1947, 1971 ও 2024-এর এই 3 ঐতিহাসিক ঘটনার সমন্বয়ে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের বিষয় স্থান পেয়েছে গঠনতন্ত্রে। লক্ষ্য দেশের আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা। পাশাপাশি তারুণ্য নির্ভর, বিবেকেন্দ্রীভূত গভর্নেন্সের বা শাসনের মাধ্যমে তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে, দলের শীর্ষ নেতা 3 মেয়াদের বেশি থাকতে পারবে না। 3 বছর পর পর কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হতে হবে। শীঘ্রই গঠনতন্ত্র চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলের সদস্য সচিব। ইতিমধ্যে এনসিপির গঠনতন্ত্র নিয়ে আমাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। আমরা রিসেন্টলি একটি সাধারণ সভায় অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছি গঠনতন্ত্রের বিষয়ে। দলের সদস্য সচিব জানান, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশনের শর্তগুলো পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা। ঈদের পরপরের সময়টাতেই আমরা এনসিপির নিবন্ধনের যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করে আমরা আবেদন করতে পারবো। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে দলের সদস্য সচিব বলেন, সংস্কার ছাড়া নির্বাচন মানবেন না তারা। সংস্কারকে সম্পন্ন করে, সংস্কারের বিষয়গুলোতে ঐক্যবদ্ধ তৈরি করে এবং সেগুলোকে বাস্তবায়নের পথকে পরিষ্কার করে তারপরেই নির্বাচনের দিকে অগ্রসর হতে হয়। আমরা দেখেছি অনেকগুলো রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু তারা সংস্কারকে পাশ কাটিয়ে যাবার মতো মানসিকতা প্রদর্শন করছেন। তিনি মনে করেন নির্বাচনের সময়কার মুখ্য নয়। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি ছুটি শেষ হচ্ছে আগামী শনিবার। এর মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সড়ক ও নৌপথের পাশাপাশি রেলপথেও ফিরছেন তারা। তবে ঈদে ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের যে অনুরোধ জানিয়েছিল তা উপেক্ষিত। টানা 10 দিনে সরকারি ছুটি শেষের পথে। এরই মধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে ভোগান্তি এড়াতেই ছুটি শেষ হওয়ার আগেই যার যার কর্মস্থলে ফেরার কথা জানান যাত্রীরা। কালকে জয়েন, কিন্তু একদিন আগে আমি চলে যাচ্ছি আর কি আমার কর্মস্থল যশোরে। সিলেট থেকে ঢাকা হয়ে বরিশাল গেছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি, আবার সিলেটে কর্মস্থলে যোগদানের জন্য।
স্বজনদের সঙ্গে কাটানো সময়কেই ঈদের মধুর সময় বলে মনে করছেন জীবিকার তাগিদে ঢাকায় ফেরা মানুষজন। ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। বাচ্চাদের ছুটি আরো বেশ কিছুদিন আছে, তো রিল্যাক্স ফিল করতেছে, এই জন্যই আর কি। ঈদ অনেক ভালো কাটছে। মার বোন হচ্ছে বাড়িতে থাকে, ঈদের সবাই একসাথে ছিলাম, আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ট্রেনের ফিরতি যাত্রায় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়। কিন্তু কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের তেমন কাউকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। আমার ব্যাগে আছে, আমি পরবো কারণ এখন মাত্র উঠলাম তো, গরম আর নন এসি কম্পার্টমেন্ট, দ্যাটস ওয়াই। অবশ্যই মাস্ক পরা উচিত আমি মনে করি, কারণ নাহলে তো করোনা স্প্রেড করতে পারে। তবে রেল কর্তৃপক্ষ বলছে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে স্টেশনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে, আর এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারণে আমরা স্টেশনে এবং ট্রেনে পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে এই বিষয়ে সচেতন করছি। এদিকে সড়ক পথেও স্বস্তির কথা জানিয়েছেন ঢাকায় ফেরা মানুষ। তারা বলছেন যাওয়ার সময় দীর্ঘ যানজটের কবলে পড়ে যে ভোগান্তি শিকার হয়েছিলেন, আসার সময় তেমন কোনো সমস্যাই হয়নি। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজ যাত্রীরা। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া ও ফাইনাস সহ মোট 11টি ফ্লাইট। এসব ফ্লাইটে প্রায় 3000 হজ যাত্রী ফিরবেন। বিমানবন্দরে নেমেই হজ যাত্রীরা জানান এবারের হজ ব্যবস্থাপনা ছিল সন্তোষজনক। পবিত্র হজ পালন করার তৌফিক পাওয়ায় এবং সুস্থভাবে দেশে ফিরতে পারায় হজ যাত্রীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে পর্যাপ্ত ট্রলির ব্যবস্থা না থাকায় বিমানবন্দরে নেমেই কিছুটা ভোগান্তিতে পড়েছেন তারা। যাত্রীরা জানান সৌদি আরবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের পাশাপাশি যাতায়াত, আবাসন ও খাবারের ব্যবস্থাপনা ছিল যথেষ্ট মানসম্মত। ওরা খুব সিকিউরিটি দিছে এবং খাবার দাবার ভালোভাবে ইনশাল্লাহ খাইছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য দোয়া করছি, আল্লাহ যেন বাংলাদেশের উন্নতি হয়। আল্লাহর কাছে করছি ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজন, পরিবার, নিজের জন্য, সবার জন্য, মুসলিম বিশ্বের সবার জন্য দোয়া চাইছি। বাংলাদেশ অনেক ভালো ছিল, আমরা ট্রলি 6 মাস পাইছি, কিছু লোক ট্রলি পাচ্ছে না, এইটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। ট্রলি পাওয়া যায় না, মাল আনতে কষ্ট, বিশৃঙ্খলার ইমিগ্রেশনে অনেক লাইনের পর লাইন দ্বারা থাকতে হয়, এই জায়গায় দুর্ভোগটা বেশি। কিন্তু আমাদের ওখানে সৌদি আরবে কোনো দুর্ভোগ পাইতে হয় না। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে 70 জনকে পুশ-ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাতভর সিলেটের জাফলং, কোম্পানিগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। বিজিবি জানিয়েছে জৈন্তাপুর উপজেলার মোকামপঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে 40 জনকে পুশ-ইন করে বিএসএফ। একইভাবে কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে 13 জনকে এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও 17 জনকে ঠেলে দেয়া হয়। অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে জানা গেছে আটকরা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে ভারতে বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছিলেন তারা। এদিকে লালমনিরহাটের সীমান্তে 2টি পয়েন্ট দিয়ে 19 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার মুখে ব্যর্থ হয় তারা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সঠিক নিয়মে বাংলাদেশিদের ফেরত পাঠাতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন। নিয়ম হলো প্রপার চ্যানেলে, ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। পর্যটন নির্ভর সিলেটে পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের হেনস্থা ও বাধা দেওয়ার ঘটনায় নিন্দার ঝড় বইছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে উদ্বেগ বেড়েছে পর্যটকদের মাঝেও। সচেতন মহল ও ব্যবসায়ীরা বলছেন এমন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা স্পষ্ট প্রভাব পড়তে পারে অর্থনীতিতে। তবে ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। সমস্যা সমাধানের পাশাপাশি স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। রবিবার কোম্পানিগঞ্জের উৎমাছড়া এলাকায় পর্যটকদের বাধা দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। দেখা যায় বেড়াতে আসা মানুষজনকে ওই স্থান ত্যাগ করতে বলছেন স্থানীয় কয়েকজন। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা চলে যাবেন। তাদের অজুহাত, পর্যটকদের কেউ কেউ মদ্যপান ও অশালীন কার্যকলাপে লিপ্ত হয়ে এলাকার পরিবেশ নষ্ট করছেন। পরদিন জাফলংয়েও একদল পর্যটকদের
হেনস্থার অভিযোগ পাওয়া যায়। এমন ঘটনায় নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। ব্যবসায়ী ও সচেতন মহল বলছে, স্থানীয়দের এভাবে বাধা দেওয়ার অধিকার নেই। এমন ঘটনা ভবিষ্যতে পর্যটকদের নিরুৎসাহিত করবে, ক্ষতির মুখে ফেলবে এ অঞ্চলের পর্যটন খাতকে। এখানে যদি কোনো অশ্লীলতার ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার তদন্ত হোক, বিচার হোক, আমরা চাই। কিন্তু ঢালাওভাবে সকল পর্যটককে এইভাবে এখান থেকে বের করে দেওয়া পর্যটন শিল্পের এবং অর্থনীতির জন্য একটা বিপর্যয়কর। কিছু স্বার্থশ্রমী মহল আছে যেগুলা এই পাথরগুলা তোলার জন্য এগুলা করতেছে। সিলেটের এই জায়গাগুলো তোলার নিষেধ করা মানে আমাদের বিজনেসে বিরাট একটা প্রভাব ফেলা। যদিও ভিডিওটি নিয়ে স্থানীয় যুব জমিয়তের এক নেতা জানান, মূলত অসামাজিক কার্যকলাপ এবং মাদক সেবন ঠেকাতেই তারা স্পটে গিয়েছিলেন। বক্তব্যের মধ্যখানে হঠাৎ চলে আসছে এটা কি যে আপনারা এখানে আসবেন না, অনুরোধ করছি আপনারা চলে যান। আসলে মূলত এই উদ্দেশ্যে যাওয়া হয় নাই, আমাদের মধ্যে থেকে একজনই এই কথাটা বলছে। ঘটনার পর উৎমাছড়া পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। জানান, স্পটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের সাথে আমরা কথা বলছি, তারাও প্রতিশ্রুতি দিয়েছে এবং তারাও বলছে যে আসলে তারা যেই কাজটা করেছে সেটা তারা বুঝতে না পেরেই করেছে। পর্যটকদের নিরাপত্তার সমস্যা আমি দেখছি না এই মুহূর্তে। তারা নিরাপদে এখানে সৌন্দর্য উপভোগ করবেন। আমাদের নিরাপত্তা আরো জোরদার করব এবং এখানে যাতে পর্যটকদের আসতে এবং সৌন্দর্য উপভোগ করতে কোনো ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য আমরা আমাদের ব্যবস্থা যা যা নেওয়া দরকার নেব। পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি নাগরিক প্রতিনিধিদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। যে কোনো লম্বা ছুটিতেই ভিড় বাড়ে পর্যটন কেন্দ্রগুলোতে। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। শহর থেকে একটু দূরে প্রকৃতির নিটোল ছায়ার নিবিড় সান্নিধ্য পেতে মানুষ ছুটেছে। আর পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের পদচারণায় মুখরিত রাঙামাটি। হ্রদ, পাহাড় ও মেঘের মিতালি উপভোগ করতে রাঙামাটিতে ভ্রমণ পিপাসুদের ভিড়। রাঙামাটি ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, সাজেক ভ্যালি সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের সরব পদচারণা। ইতোমধ্যে শহরের ৮০% হোটেল কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের এমন উপস্থিতিতে ভালো ব্যবসার প্রত্যাশা করছে এই খাতের সাথে জড়িতরা। অন্যদিকে মেঘের রাজ্য সাজেকে এখন আর ঠাঁই নেই। সারাদিনের পর পর্যটকদের রাতে সাজেকে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সাজেক হোটেল মালিক সমিতির নেতারা। সারা দেশ থেকে আসা পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তাদের সার্বিক নিরাপত্তা এবং কোনো রকমের অসুবিধা যেন না হয় সেই দিকটা বিবেচনা করে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতেছে। এদিকে পঞ্চগড়ে পর্যটন খাতে দেখা দিয়েছে সম্ভাবনা। জেলায় ছোট বড় বিভিন্ন বিনোদন কেন্দ্র থাকলেও নজর কাড়ছে জেলা প্রশাসন ইকো পার্ক। ঈদের ছুটিতে নাগালের মধ্যে বিভিন্ন রাইডে সজ্জিত এমন বিনোদন কেন্দ্র পেয়ে খুশি পর্যটকরা। এখানে নাগরদোলা, নৌকা ভ্রমণ, ঘোড়ার রাইডের মতো চমকপ্রদ আয়োজন রয়েছে। আমার অনেক ভালো লাগতেছে, পরিবার নিয়ে আসছি, ৩-৪ ঘন্টা মোটামুটি কেটেই গেল। আমাদের খুবই ভালো লাগতেছে, আমরা অনেকগুলো রাইডে উঠছি, অনেক এনজয় করছি। পার্কে নিরাপত্তা নিশ্চিতে ও নতুনত্ব আনতে কাজ করছে জেলা প্রশাসন। এখানে সকল শ্রেণী পেশার মানুষ তাদের চিত্ত বিনোদনের জন্য এখানে আসছে রেগুলার, এবং এতে করে আমাদের যে সামাজিক স্থিতিশীলতা, মানুষের মনে যে চিত্ত বিনোদনের যে ব্যবস্থা, সেটা নিশ্চিত হয়েছে। পার্কের আয়তন আরও বাড়ানোর পাশাপাশি দর্শনার্থী ও পর্যটক টানতে আধুনিকায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। অর্ঘমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ আমরা সারাদিন রয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়। এলাকার মানুষের সমস্যা, সংকট, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা কথা তুলে ধরবো আমরা শুরুতেই জানতে চাইবো যে আপনার এই সোনারগাঁও উপজেলায় যানজট সম্পর্কে যদি বলেন, কেমন যানজট রয়েছে? সোনারগাঁও উপজেলায় অনেক যানজট রয়েছে, যেমন মোগরাপাড়া চৌরাস্তায় যানজট রয়েছে প্রচুর পরিমাণে কয়েকটা কারণে। ১ নম্বর কারণ হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা মার্কেটের সামনে অনেক ছোট ছোট দোকান, টং দোকান রয়েছে, যার কারণে মানুষের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। কিন্তু প্রশাসনিকভাবে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাজানুর রহমানের নেতৃত্বে একটা টিম উচ্ছেদ হলেও এলাকার
এই মানুষের ছত্রছায়ায়, অন্য একটি দলের ছত্রছায়ায় আবার সেভাবে বসার কারণে আবার যন্ত্র সৃষ্টি হয়। আরেকটা কারণে যন্ত্র সৃষ্টি হয়, সেটা হচ্ছে এই ব্যাটারি চালিত গাড়ি এগুলো হাই রোডে উঠে যায় এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে যানজট সৃষ্টি হয়। আরেকটা কারণ হচ্ছে সোনারগাঁও উপজেলা এই বিভিন্ন কোম্পানি রয়েছে, এই কোম্পানির গাড়ি এমনভাবে ঢুকে যা যানজট সৃষ্টি হয়। কোম্পানির গাড়িগুলো ঢোকার কারণে ছোট ছোট গাড়ি যেতে পারে না, মানুষের চলাচল অনুপযোগী হয়ে যায় এবং এই রাস্তা দিয়ে অনেক যানজট সৃষ্টি হয়। এই বিভিন্ন কারণে সোনারগাঁও উপজেলায় এই ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং মানুষের জনগণের দুর্ভোগ সৃষ্টি হয়। আমরা একটু জেনে নিব যে আপনাদের এই উপজেলার যে পৌরসভা রয়েছে, পৌরসভায় কোনো সেবা নিয়ে কোনো অভিযোগ রয়েছে কি আপনাদের? আপনারা নিশ্চয়ই জানেন যে সোনারগাঁও পৌরসভা একটি অত্যন্ত 20 বছর আগে পৌরসভা স্থাপিত হওয়ার পরও ন্যূনতম নাগরিক সুবিধাটুকু নিশ্চিত করা হয় নাই। এখনো সোনারগাঁও পৌরসভার কোনো ওয়ার্ডে এখনো কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই এবং ময়লা আবর্জনা মানুষ যত্রতত্র ফেলে রাখে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। ইভেন কোনো পয় নিষ্কাশনের ব্যবস্থা এখনো কোনো পৌরসভার মধ্যে স্থাপিত হয়নি। স্ট্রিট লাইটগুলো যেগুলো স্থাপিত হয়েছে কিন্তু প্রায়ই দেখা গেছে রাস্তায় বিভিন্ন স্ট্রিট লাইট নষ্ট। এবং বিভিন্ন নাগরিক সুবিধা পেতে হলে, যেহেতু দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না, পৌরসভার কোনো নগরপিতা না থাকার কারণে উপজেলা অফিসারকে এখানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু ওনাকে প্রায় সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং বিভিন্ন ধরনের যেই নাগরিক সুবিধার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। সংক্ষেপে একটু জানতে চাইবো যে আপনাদের এই এলাকা আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে এবং মাদকের কোনো মাদক ব্যবসা কি চলে কিনা এই এলাকায়? যে আমাদের সোনারগাঁও উপজেলার হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই কাশপুর থেকে শুরু করে মেঘনা টুল প্লাজা পর্যন্ত বিস্তর এলাকা রয়েছে মহাসড়কে। এই মহাসড়কে কাশপুর স্ট্যান্ডে প্রতিদিন চাঁদাবাজি এবং ছিনতাই হয়। ওই আরেকটা স্টেশন হচ্ছে মেঘনা টুল প্লাজা, ওইখানে গাড়িগুলা থামলেই ছিনতাইকারীদের কবলে পড়তে হয়, ডাকাতির কবলে পড়তে হয়। এই সব বিষয়গুলা সমাধান করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী আগের ফ্যাসিস্ট আমলে যেভাবে মুভ করছে সেইভাবে মুভ করতেছে না। 10 মিনিটে জানবো আপনাদের আর কোনো অভিযোগ রয়েছে কি? জি, আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাচ্ছি। আমাদের যুব সমাজটাকে ধ্বংস করার জন্য যে মাধ্যম, এটা হচ্ছে আমাদের মাদক দিয়ে আমাদের এলাকায় খুবই বিস্তার স্থাপন করছে এবং কি গ্রামগঞ্জে পর্যন্ত আমাদের মাদক চলে যাচ্ছে। এটাকে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে যুব সমাজ বাঁচবে এবং সোনারগাঁ হিসেবে গড়ার জন্য, ভালো মানুষ হিসেবে গড়ার জন্য মাদক নিয়ন্ত্রণ ছাড়া আমাদের সম্ভব নয়। সেই সময় ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তীতে বিকেল 5টায় আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ায় অতিষ্ঠ জনজীবন। শহর ফাঁকা হলেও কর্মজীবী মানুষের ভোগান্তি চরমে। তৃষ্ণা মেটাতে কেউ বা পান করছেন অস্বাস্থ্যকর পানীয়। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন থাকবে গরমের তীব্রতা। 15 জুনের পর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সাতক্ষীরার মোহাম্মদ আলীর বয়স 50 পেরিয়েছে। ঢাকার রাস্তায় রিক্সা চালান 26 বছর ধরে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সুযোগ থাকলেও ইচ্ছে চাপা দিয়ে বাড়তি আয়ের আশায় রয়ে গেছেন ঢাকায়। কিন্তু বাস্তবতা হলো উল্টো। তীব্র গরমে দুপুরে নগরবাসী ঘর ছাড়া হচ্ছেন না বললেই চলে। তাই রিক্সার চাকা চলছে ধীরে। ঈদের সময় বাড়ি যাওয়া হয়নি, ভাবছিলাম যে ঈদের সময় ইনকাম হবে, কিন্তু ইনকাম হচ্ছে না। এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে, যাত্রী পাওয়া যাচ্ছে না। ঈদের ছুটিতেও রাজধানীর পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা বাজারগুলোতে মানুষের আনাগোনা কম। যারা বের হচ্ছেন অভিব্যক্তিতেই গরমের অসহ্য যন্ত্রণা। রাস্তার পাশে পানীয়র দোকানগুলোতে তৃষ্ণা মেটাচ্ছেন অনেকেই, তবে এতেও স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। বাইরের রোড সাইডে যে খাবারগুলো আছে, এই খাবারের যে পানির যে সোর্সটা, এটা কিন্তু আসলে খুব একটা স্বাস্থ্যসম্মত না, যার ফলে পানিবাহিত রোগ বা খাবারের মাধ্যমে কন্টামিনেটেড যে রোগগুলো হয়, সংক্রমিত রোগ, এগুলো কিন্তু এখন ছড়িয়ে যাওয়ার খুব বেশি প্রবণতা থাকে, যার ফলে বাইরের খাবার অবশ্যই বর্জন করতে হবে। অধিকাংশ মানুষ যখন রোদ এড়িয়ে ঘরে থাকার চেষ্টায়, তখন গরমের কষ্ট ভুলে সাময়িক স্বস্তি পেতে কেউ বা ছুটছেন কৃত্রিম জলাশয়ের দিকে। গরমে অতুষ্ট। আমরা যে সারাবাড়া থেকে চলে আসছি, ছোটবেলায় গরম লাগলে চলে আসতাম, এখন অনেক বছর পরে আসছি, খুব ভালো লাগতেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে কয়েকদিনের মধ্যে গরম কমার সম্ভাবনা নেই। বেশিরভাগ অঞ্চলে তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। আমরা আশা করছি যে এটি 14 তারিখ বা 15 তারিখ থেকে এই বৃষ্টিপাতের এরিয়া বাড়তে থাকবে এবং 15 থেকে 22 তারিখ এই সময়ের মধ্যে প্রায় পুরো বাংলাদেশে আপনার
হালকা থেকে মাঝারি ধরনের এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে শহুরে পরিবেশে বাস্তবে গরম অনুভূত হচ্ছে পরিমাপের চেয়েও বেশি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্যদিকে তীব্র গরমে পড়ছে ভারতের রাজধানী দিল্লি। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 40.9 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যদিও আর্দ্রতা বেশি থাকায় হিট ইন্ডেক্সে তাপমাত্রা অনুভূত হচ্ছে 51.9 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে হাঁসফাঁস দিল্লির জনজীবন। শহরটিতে তীব্র তাপপ্রবাহ চলছে বেশ কদিন ধরেই। বুধবার তাপমাত্রা ছিল 40.9 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লিতে সবচেয়ে বেশি গরম আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পালাম, ব্রিজ, পিতমপুরা, লোদি রোড, ময়ূরবিহার এবং সফদরজংয়েও তাপমাত্রা ছিল 40 ডিগ্রির ওপরে। কিন্তু তাপমাত্রা নয়, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হিট ইন্ডেক্স, অর্থাৎ গরমে শরীর কত তাপমাত্রা অনুভব করছে। তাপপ্রবাহের সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে হিট ইন্ডেক্সে তাপমাত্রা পৌঁছেছে 51.9 ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত গরমের তীব্রতা থাকবে দিল্লিতে। এরপর উত্তর পশ্চিম ভারতে ঝড় হতে পারে, যার কারণে দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।